প্রতিহিংসার রাজনীতি পরিহার করলে আগামীতে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় যোগ দেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করলে আগামীতে বাংলাদেশের উন্নয়ন অবশ্যই সম্ভব হবে। দেশের জনগণ স্লোগান নির্ভর রাজনীতির পরিবর্তন চায় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির আগামীর রাজনীতির লক্ষ্য যুব সমাজকে শক্তিতে পরিণত করা এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল নারী, পুরুষ, ছাত্র, তরুণ, যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। নতুন সংবিধান এবং সংস্কারের কিছুই না হওয়াকে এর কারণ হিসেবে তুলে ধরেন তারা। সন্ধ্যায় রাজধানী খামারবাড়িতে জাতীয় যুব শক্তির এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এই অনুষ্ঠানে এনসিপির অন্য নেতারা উপস্থিত ছিলেন। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না। নেতারা বলেন, ভবিষ্যতে অনেক সংকট তৈরি হতে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একটি রাজনৈতিক দল কাউন্সিল করে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন নেতারা। এদেশে এবার বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ আর হবে না। সার্জিস আলমের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে নেতারা বলেন, এটা তাদের জন্য একটি বার্তা। গণঅভ্যুত্থানে যুবকরা নেমেছিল একটি চাকরির জন্য। সেই চাকরিটা যদি না হয় তাহলে আপনার কিসের ইলেকশন? রাজপথে যারা শহীদ হয়েছিল বিচার করতে হবে, যারা আহত হয়েছিল, তাদেরকে যারা খুন করেছিল, অঙ্গহানি করেছিল, শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার মুখে ইলেকশনের ডেট মানায়। ছাত্র সংগঠন, যুব সংগঠনরাই লড়াই করেছিল, ভ্যানগার্ড হিসেবে থেকেছিল। রাজনৈতিক দলগুলো তার কতটুকু মূল্যায়ন করেছে? প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারিত পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে। আমাদেরকে সম্মান না দেন, আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন। আমরা আগামীর সংসদে, আগামীর নির্বাচনে, আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন দলটির গাজীপুরের নেতা তানভীর সিরাজ। এতে দলের মানহানির জন্য 10 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন বাসন থানার সভাপতি তানভীর সিরাজ। পরে আদালত মামলার আবেদন আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। দলের নির্দেশেই মামলা করেছেন উল্লেখ করে তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। অথচ এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা 45,098টি। ভোট কেন্দ্রে দায়িত্ব থাকবেন 9,31,131 কর্মকর্তা। সকালে কমিশন সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মসূচি সভায় এই তথ্য জানায় ইসি। বলা হয়, দ্রুত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করা হবে। নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেয়া হবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও। এই প্রশিক্ষণে ব্যয় হবে প্রায় 130 কোটি টাকা।
এবার আগের সব নির্বাচনের চেয়ে 10% বেশি ভোট গ্রহণকারী কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা আগে নির্বাচনে দায়িত্ব পালন করেছেন কিনা তা খতিয়ে দেখবে ইসি। সেই সাথে ভোট গ্রহণ কর্মকর্তা বাছাইয়ে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তালিকা সংগ্রহ করা হবে। বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এবার বৈঠক করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের কয়েকজন সদস্য। অন্যান্যদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং কমিশন সদস্য মনির হায়দার। মঙ্গলবার গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে বিকেল 3:30টার পর এই বৈঠক শুরু হয়। 2 ঘণ্টা ব্যাপী চলা এই বৈঠকে আরও ছিলেন রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান। আলোচনায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় ঐক্যের বিষয়গুলো গুরুত্ব পায়। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দার সহ কয়েকজন কমিশন সদস্য। এর আগে সোমবার গুলশানের রাষ্ট্রদূতের বাসভবনে ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন তিনি। দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় জানিয়ে রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ পালালেও কালো টাকা ও অবৈধ অস্ত্র নিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে। জনতার আদালত সবার উপরে, তারা ফ্যাসিবাদের চূড়ান্ত বিচার করবে। আরাফাত রহমান কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন উল্লেখ করে রিজভী বলেন, দেশের সুস্থ স্বাভাবিক রাজনীতি থাকলে তার এমন অকাল মৃত্যু হতো না। আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোতে চলছে নানা হিসাব নিকাশ। আগামী নির্বাচনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে দলগুলো। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রমকে আইনি ভিত্তিতে বাস্তবায়নের উপর জোর দিচ্ছে ইসলামী দলগুলো। এদিকে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে জামায়াত ইসলামী। ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে পতিত হাসিনা সরকারের হাতে গত 15.5 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে ইসলামী দলগুলো। জুলাই গণ অভ্যুত্থানে মুক্তি মিলেছে তাদের, সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার। বিভেদ ভুলে উজ্জীবিত সবাই আগামী নির্বাচনে ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চাইছে তারা। এরই মধ্যে বিভিন্ন দলের প্রার্থী বাছাই ও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগও শুরু হয়েছে। তবে ফ্যাসিবাদের দোসরদের ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে ইসলামিক দলগুলো। বিগত 16 বছর আওয়ামী ফ্যাসিবাদী শক্তি গোষ্ঠী যেভাবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তাদের দোসরদেরকে বসিয়ে গেছেন, এই দোসরদেরকে যদি পরিপূর্ণভাবে সরানো না যায় এবং তাদেরকে যদি পরিবর্তন করা, তাদের মন মানসিকতা পরিবর্তন করা না যায়, এদেরকে রেখে চেয়ারে বসিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা কোনো অবস্থাতেই সম্ভব বলে আমরা মনে করি না। ইসলামপন্থীদের অগ্রযাত্রা রুখে দিতেই ফ্যাসিস্ট সরকার বিভেদ সৃষ্টি করে রাখে। তাই নতুন সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে ইসলাম ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছে জামায়াত। পাশাপাশি সংস্কারকে গুরুত্ব দিয়ে আইনি কাঠামোয় তা বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন তারা। আমরা এখন তো প্রস্তুতি নিয়ে কাজ করতেছি, জনগণের সাড়া আছে এবং আমাদের সব ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছি। নির্বাচনের জন্য পূর্ব শর্ত হচ্ছে সংস্কারটাকে আইনি রূপ দিতে হবে এবং সংস্কারের যে জাতীয় সনদ হবে, এই জাতীয় সনদের আইনি বিধিবিধানের ভিত্তিতে এই সরকার নির্বাচন অনুষ্ঠান করবে। আগামী নির্বাচনে জোটবদ্ধ নাকি বোঝাপড়ার ভিত্তিতে অংশগ্রহণ, এসব বিষয়ে আলোচনা চলছে বলে জানান এ জামায়াত নেতা। তবে সময় এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানান তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার আইনজীবী নিয়োগের 1.5 মাস পর তার পক্ষে লড়ার আবেদন করেন জেডাই খান পান্না। এজন্যই তার আবেদনে সাড়া দেয়নি ট্রাইব্যুনাল। তিনি ট্রেন মিস করেছেন বলেও মন্তব্য করে আদালত। প্রসিকিউশনের কেউ কেউ বলছেন সিনিয়র এই আইনজীবীর উচিত দেশে ফিরে আইনি লড়াই চালাতে শেখ হাসিনাকে পরামর্শ দেয়া। জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের মূল নির্দেশ দেওয়ার অভিযোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামি শেখ হাসিনা পলাতক থাকায় আইন অনুযায়ী নিজে আইনজীবী নিযুক্তের সুযোগ পাননি। তবে ন্যায় বিচারের স্বার্থে তার পক্ষে আইনজীবী আমির হোসেনকে নিযুক্ত করে রাষ্ট্র। এরই মধ্যে এ মামলায় 5 জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। এ অবস্থায় মঙ্গলবার শেখ হাসিনার আইনজীবী হতে আবেদন করেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না, যা আদালতে নিয়ে আসেন গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বোন ও আইনজীবী নাজনীন নাহার। কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের অনেকে বলছেন পলাতক আসামিকে আইনি সহায়তার আগে আইনজীবীর উচিত তাকে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানানো। কোনো সুনির্দিষ্ট মামলায় কেউ যদি এঙ্গেজড হতে চায়, ধরে নিতে হবে যে উনার এখানে কোনো ইন্টারেস্ট আছে। আর আমি একজন আইনজীবী হিসাবে মনে করি যে উনি যার পক্ষে এখানে এঙ্গেজড হতে চাচ্ছেন, প্রথম আইনি দায়িত্ব হলো উনাকে পরামর্শ দেওয়া, ট্রাইব্যুনালে হাজির হয়ে ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হওয়া। তখন উনাকে কেন, উনার ইচ্ছা মতো যে কোনো আইনজীবী এঙ্গেজ করে ট্রাইব্যুনালে লড়াই করতে পারবেন। আগামী 17 আগস্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় দ্বিতীয় দফার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করতে জনমত যাচাই করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয় 64 জেলায় 1374 জনের ওপর জনমত যাচাই হয়েছে। এতে 90% মানুষ চায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন। বেশিরভাগই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চান। 71% চান পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হোক। একই ব্যক্তিকে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে দেখতে চান না 89% মানুষ। প্রস্তাবিত জাতীয় সনদ নিয়ে জরিপ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে জনমত যাচাইয়ের তথ্য বিশ্লেষণ করে বলা হয়, সারা দেশে 1373 জনের উপর জরিপ করা হয়েছে। সেখানে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি, জাতীয় সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য সহ 40টি প্রস্তাবনা নিয়ে মতামত নেওয়া হয়। আমাদের সংসদ একটা প্রতিষ্ঠান কাজ করে, আমাদের মিডিয়া একটা প্রতিষ্ঠান কিভাবে স্থাপনা করেছে, সাবেক প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স আমরা দেখেছি, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কোনো কমিশন, কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে না। কারণ এই সংস্কার না হলে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে নির্বাচিত হয়ে আসলেও প্রতিষ্ঠান যদি কাজ না করে গণতন্ত্র ভেঙে পড়তে বাধ্য। এই নির্বাচনিত গণতন্ত্র দিয়ে কাজ হবে না। নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার স্ট্রাকচার প্রত্যেকটা জায়গায় নির্মাণ করতে হবে। সুজনের জনমত জরিপে রাজনৈতিক দলের সংস্কারের প্রস্তাবনার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ অংশগ্রহণকারী। তারা 5 বছর পর পর প্রত্যেক রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক এবং আর্থিক স্বচ্ছতা চেয়েছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, 30টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন আলোচনা করে 81টি বিষয়ে একমত হয়েছে। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা জুলাই জাতীয় সনদ প্রণয়নের প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আমরা সুজনের পক্ষ থেকে এই প্রচেষ্টাকে সহায়তা করার জন্যই আমরা এই কাজটা করছি। এবং এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে আবারও, যে মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ দুর্নীতির অবসান চায়, মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায়, মানুষ এই যে মানুষের ভোটাধিকার চায়। জাতীয় সনদের সংস্কার প্রস্তাবে আদিবাসী ও সংখ্যালঘু অধিকার এবং লিঙ্গ সমতার বিষয় নিয়ে ভিন্ন মত আছে বলে জানিয়েছে সুজন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 300 টাকা মূল্যের মনোনয়নপত্র সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। ফর্ম সংগ্রহের শেষ তারিখ 18 আগস্ট, জমাদান 19 আগস্ট। 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত 38তম ডাকসু ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে কারা প্রার্থী হবেন তা নিয়ে
ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। 3টি নতুন পদ বাড়িয়ে ডাকসুর মোট পদ 28টি। এছাড়া প্রতিটি হলে থাকছে 13টি পদ। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন তার জন্য 18 হলের ভোট হবে বাইরের 6 কেন্দ্রে। একজন প্রার্থী সর্বোচ্চ 5 জন সমর্থককে সঙ্গে নিয়ে তুলতে পারবেন ফর্ম। এই নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক। নিরপেক্ষ একটি লেভেল প্লেইং ফিল্ড হিসেবে হচ্ছে ডাকসু কামনা করতেছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। তিনি জানান, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া কারো ঠাঁই হবে না ভোটার তালিকায়। সন্ত্রাস অথবা অপরাধের সাথে জড়িত ছিল তাদের তালিকা বিভিন্ন থানা থেকে আমরা পেয়েছি, প্লাস হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে যাদের ছাত্রত্ব বাতিল হয়েছে এই জাতীয় তালিকা পাওয়ার সাথে সাথে তাদেরকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফর্ম সংগ্রহের শেষ তারিখ 18 আগস্ট। জমা দিতে হবে 19 তারিখের মধ্যে। আর আগামী 9 সেপ্টেম্বর 39,775 জন শিক্ষার্থী ভোটের মাধ্যমে বেছে নেবেন তাদের প্রতিনিধিদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এখনকার সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।